স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়। সত্যি তো, স্বাধীনতাহীনতায় কেই বা বাঁচতে চায় বলুন? এই স্বাধীনতাহীনতায় যদি বাঁচতে হয় কোন প্রতিষ্ঠানকে, আর যদি সেই প্রতিষ্ঠানের নাম হয় ভারতের জাতীয় নির্বাচন কমিশন, তাহলে কি হবে বলুন তো? এই কথা বলছি তার কারণ ভারতবর্ষের সংসদে সম্প্রতি বিরোধীদের 141 জন সাংসদকে সাসপেন্ড করার পর কার্যত বিরোধী শূন্য সংসদে দুটি কক্ষে রাজ্যসভা এবং লোকসভায় কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার জাতীয় নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত বিল পাশ করিয়ে নিয়েছে। এবার এই নিয়োগ সংক্রান্ত বিলটাকে নিয়েই প্রশ্ন উঠছে যে এটা কি আসলে ভারতবর্ষের গণতন্ত্রের যে ভিত তাতে কুঠারাঘাত নয়? এটা তো ভারতবর্ষের গণতন্ত্রের জন্য কালো অধ্যায়ের সূচনা। আসলে এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমাদের একটু পিছনের দিকে যেতে হবে। পিছনের দিকে মানে 2023 সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ, যেই বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি কে এম জোসেফ, বিচারপতি অজয় রাস্তগি, বিচারপতি সিটি রবিকুমার, বিচারপতি ঋষিকেশ রায়, বিচারপতি অনিরুদ্ধ বোস, এনাদের নেতৃত্বে থাকাকালীন 5 সদস্যের এই বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দেয় যতদিন না পর্যন্ত ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার বা অন্যান্য কমিশনারের নিয়োগ সংক্রান্ত কোন আইন তৈরি করছে, ততদিন পর্যন্ত এই নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য 3 সদস্যের একটা কমিটি থাকবে। তাতে সদস্য হিসেবে থাকবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি। এই পর্যন্ত ব্যাপারটা ভালো ছিল। এইবার মজার ব্যাপারটা হলো বর্তমানে কেন্দ্রীয় সরকার যে বিলটা পাশ করিয়েছে তাতে কি বলা, তাতে বলা হচ্ছে যে এই ক্ষেত্রে 3 সদস্যের একটা কমিটি থাকবে, কিন্তু সেই কমিটিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকছেন না, তার জায়গায় বরং থাকছেন প্রধানমন্ত্রীর মনোনীত তারই মন্ত্রিসভার একজন সদস্য। এবার ব্যাপারটা খালি ভাবুন, প্রধানমন্ত্রী যিনি কিনা একটি দলের প্রতিনিধি এবং তারই মনোনীত মন্ত্রী থাকছেন, তার দলেরই লোক, তাহলে প্রধানমন্ত্রী যেদিকে সিদ্ধান্ত নেবেন তার দলের মনোনীত সদস্য তার উল্টো দিকে যেতে পারবেন? তাহলে তো ফলাফল স্পষ্ট, 2:1। বিরোধী দলনেতা যাই বলুক না কেন তাতে কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স নেই। সুপ্রিম কোর্ট থেকে চেকস অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করেছে, তার কারণ প্রধানমন্ত্রী বা লোকসভার বিরোধী দলনেতা এরা কোনো না কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচিত হয়ে আসছেন, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের যোগাযোগ নেই। তিনি আপাতভাবে নিরপেক্ষ একজন মানুষ হিসেবে তার মতামত দিতে পারছিলেন। এবং আরো একটা বিষয় যদি গভীরভাবে লক্ষ্য করা যায়, সেটা হলো আমাদের সরকারের যে 3টে বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ ও শাসন বিভাগ, এই 3টে বিভাগেরই প্রতিনিধিত্ব ছিল এই কমিটিটায়, সুপ্রিম কোর্টের নির্দেশিত কমিটিতে। কিরকম? বিচার বিভাগ থেকে আসছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আইন বিভাগ থেকে আসছিলেন লোকসভার বিরোধী দলের নেতা এবং শাসন বিভাগ থেকে আসছিলেন প্রধানমন্ত্রী। অর্থাৎ ভারতবর্ষের গণতন্ত্রের যে মূল ভিত, সেই স্ট্রাকচারটাকে যেন ভেঙে চুরমার করে দেওয়া। এবার এই বিষয়টা নিয়ে তেমন করে কোনো প্রতিবাদও দেখা যাচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য, ভারতবর্ষের বিরোধী দলগুলো তেমন ভাবে এটা নিয়ে গা করছে না, শুধুমাত্র কয়েকটি টুইট আর কয়েকটা কথা বলেই ছাড়ছে। আসলে এই আইনটা রাষ্ট্রপতি সই করলে এটা আইনে পরিণত হবে। এই আইনটা যে কত মারাত্মক এটা আপনারা বুঝতে পারবেন যদি পশ্চিমবঙ্গের উদাহরণ। আমরা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের যে ভূমিকা তা নিয়ে অনেকে দ্ব্যর্থহীন ভাষায় সমালোচনা করেছি, যে রাজ্য নির্বাচন কমিশনকে কার্যত পরিচালনা করেছে রাজ্য সরকার। সেটা করেছে কি বেআইনি ভাবে? না, সেটা রাজ্য নির্বাচন কমিশনের যে নিয়োগ সংক্রান্ত যে আইনটা রয়েছে সে আইনের মধ্যে রয়েছে। ঠিক একইভাবে যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নিয়োগ সংক্রান্ত আইনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা এরকম স্পষ্ট ভাবে থাকে এবং কেন্দ্রীয় সরকারেরই ক্ষমতা সবচেয়ে বেশি থাকে, তাহলে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারে যে দল ক্ষমতায় থাকবে সে তার পছন্দ মতো আমলাকে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে বসাবেন এবং স্বাভাবিকভাবে সেই আমলা কর্তা ভজা আমলা হিসেবে, যেটা আমরা অনেক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেখে থাকি, সেইভাবে কাজ করবেন। তাহলে ভাবুন, পশ্চিমবঙ্গের একটি রাজ্য নির্বাচনে, পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচনে আমরা যে ঘটনাটায় ত্রাহি রব তুলে দেই, সেইটাই যদি সারা ভারতবর্ষের চিত্র হয় পক্ষপাত দুষ্টতার ক্ষেত্রে। আমি বলছি না যে সারা ভারতবর্ষে বোম নিয়ে ভোট হবে, বন্দুক নিয়ে ভোট হবে, মৃত্যু হবে, সেটা বলছি না,
কিন্তু নিরপেক্ষতাই যদি না থাকে নির্বাচন কমিশনের, তাহলে নির্বাচন কমিশনের উপর মানুষ ভরসা রাখবেন কি করে? এবং মাথায় রাখতে হবে 1990 সালের আগে পর্যন্ত কিন্তু ভারতবর্ষের নির্বাচন কমিশনের প্যানেল ছিল 1 সদস্যের। তারপরে নির্বাচন কমিশনের সদস্য পদের প্যানেল 3 সদস্যের করে দেওয়া হয়। এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে। যেমন আমরা বলতে পারি 2019 সালে লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভাঙার অভিযোগ উঠেছিল, কংগ্রেস অভিযোগ জানিয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না এই বলে কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। যদিও পরে জানা যায় যে নির্বাচন কমিশনের যে 3 সদস্যের প্যানেল ছিল তাতে 2 সদস্য মুখ্য নির্বাচন কমিশনার, তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ও সুশীল চন্দ্র মনে করেছিলেন যে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী আচরণ বিধি ভাঙেননি। আবার আরেকজন যিনি নির্বাচন কমিশনার ছিলেন অশোক লাভাসা, তিনি কিন্তু মনে করেছিলেন যে হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী আচরণ বিধি ভেঙেছেন। কিন্তু যেহেতু সংখ্যাগরিষ্ঠতার মত চূড়ান্ত, তাই এই ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়। শেষ পর্যন্ত এই কালা আইন যদি শেষ পর্যন্ত আইনে পরিণত হয়, আমরা যদিও যা মনে করছি এটা আইনে পরিণত হচ্ছে, এটা কিন্তু ভারতের গণতন্ত্রের একটি কালো অধ্যায়ের সূচনা করলো। এছাড়া আর কিছু বলার থাকবে না। তার কারণ ভারতবর্ষের নির্বাচনী ব্যবস্থাকে কার্যত নিজেদের নিয়ন্ত্রণে আনলো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। আপনাদের কি মনে হয় এরপরেও ভারতবর্ষের নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা থাকবে? জানান কমেন্ট বক্সে। যদি মনে হয় এই প্রশ্ন তোলা জরুরি, তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর যদি মনে হয় যে না, এই বিষয়টা নিয়ে আমাদের কি হবে, খায় না মাথায় দেয়, তাহলে ভিডিওটিকে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। দেখতে থাকুন রূপক অর্থে। দেখা হচ্ছে আগামী কোনো এক এপিসোড।